হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি প্রফেসর এস এম আরিফুজ্জামান, বাংলাদেশ রাইজিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন যে এই চ্যানেলে আমি সাধারণত তরুণদের জন্য আহ, কিছু কন্টেন্ট আপলোড করছি, যেটা থেকে আসলে আমাদের তরুণরা তাদের ক্যারিয়ারটা ঠিকমতোভাবে পরিচালিত করার জন্য একটা নির্দেশনা পায়। বাংলাদেশের কনটেক্সটে আমি মনে করি যে তরুণরা সবচাইতে অবহেলিত, কারণ এই তরুণদেরকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, কিন্তু তাদেরকে সঠিক গাইডলাইন, তাদেরকে প্রিপেয়ার করার মতো ওইভাবে কিন্তু আমরা কাজ করতে পারছি না। ইভেন তাদেরকে প্রিপেয়ার করার মতো যোগ্য মানুষেরও যথেষ্ট অভাব আছে দেশে। কারণ বাংলাদেশটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এটা হয়ে গেছে মোরাললেস একটা দেশ, যেখানে গুটি কয়েক কিছু শ্রেণী তারা আসলে আহ, টাকা ইনকাম করার সুযোগ পায়, এবং এবং এরাই বাকিদেরকে কাজে লাগাচ্ছে। কারা? যেমন একটা যে আমি বলেছি যে বাংলাদেশ হ্যাজ বিকাম এ সেলস ডিপো, সেলস সেন্টার। সো ওই জায়গা থেকে বেনিফিট পাচ্ছে কারা? এখানে কমিশনে সেল করা হয় মোরাললেস। বাংলাদেশে আজকে আইডিয়া বা কাজ করার জন্য টাকা পাচ্ছে খুব কম লোক। প্রোডাক্ট সেল করো, সেলের একটা পার্সেন্টেজ তুমি নিয়ে যাও। সো এটা ভেরি ইন্টারেস্টিং, বলা ঠিক হবে না, খুব দুঃখজনক। এছাড়া আরেকটা হচ্ছে যে এই যে ইউটিউবাররা, কন্টেন্ট ব্যবসায়ীরা যারা, এবং এই কন্টেন্ট ব্যবসায়ীরা তারপর আরেকটা ব্যবসা বাংলাদেশে হচ্ছে, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। বেশ কিছু স্পিকার নিয়ে এসে ওইখানে টিকিট বিক্রি করা হয়। সো এই সবগুলো থেকে আমি যদি আজকে একটা তরুণকে জিজ্ঞেস করি যে আচ্ছা গত 1 মাসে তুমি কি করেছো, ও বলবে যে স্যার আমি প্রায় 50টা স্পিকিং সেশন বা সেশন আমি অ্যাটেন্ড করেছি। কি শিখছো? বলতে পারবে না। কারণ ও ও মনে করতেছে যে এইগুলো অ্যাটেন্ড করে যদি তার সিভিতে লেখে তাহলে সে একটা চাকরি পাবে। কিন্তু ওর মাথায় এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না যে আসলে এই কাজগুলো করে তাকে একটা সক্ষমতা অর্জন করতে হবে, যেটা আসলে মার্কেটে সেল করার মতো, যেটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে, ইকোনমিক ভ্যালু আছে। বাট এই জায়গাগুলো আমরা কিন্তু তরুণদেরকে বিভ্রান্ত করছি। তো আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণরা, আপনি দেখবেন বা তরুণীরা সবাই মিলে কোনো কিছু একটা ঘটে গেলে তার পিছে আমরা সবাই নেমে যাই, এবং উই উই ওয়েস্ট এ লট অফ টাইম। রিসেন্টলি একটা ঘটনা আমাকে খুবই আহ, মানে বলবো যে খুবই মর্মাহত করেছে। কিন্তু এটার দ্বারা প্রমাণিত হয়েছে যে আমরা বাঙালি জাতি, আহ, মানে আমাদের অনেক কত কত গ্রুপ একটা মানুষ, তারা কতটা আসলে আহ, মানে নির্বুদ্ধিতার মধ্যে কাটাচ্ছে, এবং কতটা হুইমসিক্যালি কাজ করে। একটা ছেলের অভিযোগ এসেছে সে তার মাকে হত্যা করে ফ্রিজে রেখেছে। সেটা নিয়ে কিছু মানুষ ভিউ বাড়ানোর ধান্দায় পোস্ট দেওয়া শুরু করছে, এই ধরনের সন্তান থাকলে আর তার থেকে নিঃসন্তান হওয়া ভালো। আই ওয়াজ জাস্ট রিডিং, মানে এত বড় বড় কথা বলেছে, মনে হচ্ছে যে সে কত ভালো মানুষ, সে কতই ভালো সন্তান। কিন্তু 2 দিন পরে প্রমাণ পাওয়া গেল যে না, সে জড়িত না। এখন তাদের অবস্থা কি হবে? তো বাংলাদেশ কিন্তু মোরাল সেরকম একটা জায়গায় চলে গিয়েছে। সো আজকের হঠাৎ করে এই যে আজকের ভিডিওটাতে আমি কি আলোচনা করতে চাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকে সকালে আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে বাংলাদেশে আমরা আহ, সবচাইতে বেশি যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা দেশে পরিণত হয়েছে যেখানে অন্যায় করার পরে পার পেয়ে যাওয়া যায়। কেন? কারণটা হয়েছে আমাদের সমাজে আমরা এমন একটা অবস্থায় নিয়ে আসছি যেখানে আমরা অন্যায়কে না, অন্যায়কারীকে ঘৃণা করি। এখন অন্যায়কারীকে ঘৃণা করা কি খারাপ? না, খারাপ না। কিন্তু আমি যখন অন্যায়কারীকে ঘৃণা করছি কিন্তু অন্যায়কে নয়, তাতে কি হচ্ছে আসলে? আমার অন্যায়কারী কিন্তু রিপিট হচ্ছে। মানে একই অন্যায়কারী কিছুদিন অন্যায় করছে, এরপরে সে হারিয়ে যাচ্ছে। তাকে নিয়ে আমরা আলোচনা করছি 3 মাস, 6 মাস, 1 বছর। এরপরে নতুন একটা অন্যায়কারীকে নিয়ে আমরা নিয়ে আসতেছি এবং তাকে নিয়ে আলোচনা করছি। কিন্তু এইটার আড়ালে যেটা ধামাচাপা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে অন্যায়টা কী ছিল। এবং এই সমাজে আজকে এই জন্য অন্যায় করাটা খুবই সহজ। সবাই আমরা অন্যায় কর্মে লিপ্ত। কারণটা হচ্ছে কি, অন্যায়ের কোনো বিচার এদেশে হয় না, এদেশে বিচার হয় অন্যায়কারীর। মজার ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, একই অন্যায় বারবার মানুষ করছে, তো সিস্টেমটা কি? যে একই অন্যায় যদি একজনের পরে আরেকজন করে, তার পানিশমেন্ট আরো বেশি হওয়া উচিত।
যাতে অন্যায়টাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আমাদের সোসাইটিতে বর্তমানে মিথ্যা বলাটা নিয়ে কি আমরা আলোচনা করছি? এমন কোনো সেশন হচ্ছে? যে মিথ্যা কেন বলা উচিত না, মিথ্যা বলা যাবে না। তারপর অন্যের সম্পত্তি মেরে দেওয়া যাবে না। আমরা প্রত্যেকে ব্যস্ত আছি কোন মানুষটা খারাপ কাজ করেছে তাকে নিয়ে আমরা ব্যস্ত। আবার মজার ব্যাপার হচ্ছে এই অন্যায়কারীদের আবার ২ পক্ষ থাকে। এক পক্ষ তার অন্যায়গুলো নিয়ে শুধু কথা বলে, আর তার পক্ষের লোকজন সে কি ভালো কাজ করেছে সেগুলো নিয়ে বন্দনা করতে থাকে। এই চলতে থাকে। তার মানে অন্যায়কারী কিন্তু খুব মজা পায় আমার কাছে মনে হয়। কারণ অন্যায় করেও যে অবৈধভাবে যে সম্পদ অর্জন করেছে, সেই সম্পদটা কিন্তু তার ভোগ করে ফেলেছে অলরেডি। প্লাস এই তার পক্ষের যেহেতু লোক আছে, তারাও কিন্তু তাকে সাহস যোগায় বা মনোবলটা চাঙ্গা রাখতে সহায়তা করে। মানে এই একটা অবস্থা চলে গিয়েছে। এই জন্য কথা বলা হচ্ছে যে বর্তমানে আমরা আসলে ন্যায় অন্যায় দেখি না। আমরা দেখি হচ্ছে কে মানুষটাকে, তারপরে আমরা ডিসাইড করি। তার মানে এই যে একটা হিপোক্রেটিক জাতিতে আমরা পরিণত হয়েছি। এবং এইটার সাথে আসলে তরুণ-তরুণীদের সম্পর্কটা কি? আমি মনে করি যে এটার সাথেই তরুণ-তরুণীদের সম্পর্ক। কারণটা হচ্ছে যে তরুণ-তরুণীদেরকে আমরা এই অন্যায়কারীদের ঘৃণা করা বা অন্যায়কারীদের ভালোবাসা এইটার মধ্যেই তাদেরকে ঢুকায় রাখতেছে। আজকে ইউটিউবের কনটেন্টগুলো দেখেন, প্রত্যেকদিন একটা করে কনটেন্ট বর্তমানে আসছে হচ্ছে আগের সরকারের আ খারাপ জিনিসগুলো। চলছে রিপিটেডলি। এটা লিস্ট ডাউন করে ফেলি আমরা। যে কোন জায়গায় খারাপ কাজ করেছে সেটার লিস্ট তৈরি করে দিয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেক দিন পর একটা করে আসছে। এবং ওইটা হওয়ার পরে প্রত্যেকে ওইটার মধ্যে শেয়ার করছে, কাজ করছে। যার ফলে কি হচ্ছে? আমাদের তরুণ-তরুণীদের যে মূল্যবান সময়টা আছে, সেই সময়টা নষ্ট হচ্ছে আসলে। কারণ আমার কাছে মনে হয় যে টাইম ইজ মানি অ্যান্ড টাইম ইজ ইভেন মোর ভ্যালুয়েবল দ্যান মানি। বিকজ সময়টা তো আর আমি পাবো না। বিশেষ করে কোন সময়টা? এই তরুণ-তরুণী বা যুবক যে বয়স, এই সময়ে তাদের শেখার সক্ষমতা, ইনোভেশন করার সক্ষমতা থাকে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু তরুণ-তরুণীরা এই সময়টাই সবচেয়ে বেশি নষ্ট করছে। সো বাংলাদেশে আমি খুবই কষ্ট পাই যে আমাদের তরুণ-তরুণীরা কিভাবে যে সময়টা নষ্ট করছে। বিশেষ করে বর্তমান যুগে আসলে আ আরও বেশি সমস্যা। আমাদের সময়কার কথা যদি বলি, আমাদের সময় নষ্ট করার জায়গাও কম ছিল, আবার সময়টাকে কাজে লাগানোরও সুযোগ কম ছিল। সরি টু সে। অনেকে বলতে পারে যে, "না, আপনার সময় তো ভাই আপনি ফাও কাজে সময় নষ্ট করার সময় তো আপনার ছিল না।" দ্যাটস ট্রু। বাট ভালো কাজ করারও তো সুযোগ ছিল না। আমাদের সময় কি ফ্রিল্যান্সিং ছিল? আমাদের সময় কি কপিরাইটিং কনসেপ্টটা ছিল? Facebook এ ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট ছিল? নো। সো আমি সেই হিসেবে বলব যে বর্তমানে খণ্ডকালীন চাকরির সুযোগ অনেক পরিমাণ বেড়েছে। আর এই সুযোগটাকে কি আমরা কাজে লাগাতে পারছি? আমি মনে করছি না। আরেকটা কথা আমি সেদিন নূরুর রহমানের টক শোতে যেয়ে বললাম পডকাস্টে, যে আমাদের বাচ্চাদের চিন্তা করা উচিত যে আসলে তাদের না লাইফে ২ টা পাথ হয়। একটা হচ্ছে যে আমি আ যদি ভালো স্টার্ট করতে পারি ক্যারিয়ারটা, আরেকটা হচ্ছে যদি স্টার্টটা ভালো না হয়। এই ২ টা রোডের মধ্যে স্টার্টিং এ দ্য ডিফারেন্স ইজ নট সো হাই। বাট সময় যেতে থাকবে তখন কিন্তু আস্তে এই গ্যাপটা বাড়তে থাকে। এবং যখন এই গ্যাপটা অনেক বেড়ে যায় তখন আমরা রিগ্রেট করি। বাট আমি ওইখানে সেটাই বলেছি যে ১ম থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। I have to give a very good start. আমার ক্যারিয়ারে আজকে আমি খুব বেশি যে ভালো করছি তা বলব না। বাট গিভেন উইথ দ্য সিচুয়েশন, গিভেন উইথ দ্য কনটেক্সট, আমি যে জায়গা থেকে এসেছি, আমার যে পারিবারিক ভিত্তি, সেই জায়গা থেকে আমি আ আ পরিবারের একেবারে সরাসরি সমর্থন ছাড়া আমার বাবা, চাচা কেউ কোনো বড় পোস্টে নাই। ইন্টারেস্টিং। কেউ কোনো বড় পোস্টে নাই। এবং ওইভাবে আমি কারো কাছ থেকে আমার পরিবার রক্তের সম্পর্কের স্ট্রংলি কোনো সাপোর্ট পাইনি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল, মেন্টাল কিছু সাপোর্ট পেয়েছি, সেটা ঠিক আছে। বাট গতানুগতিকভাবে আমি যে জায়গায় বর্তমানে অবস্থান করছি, এই জায়গায় আমার কম্প্যারিজনে যারা করা যায়, তাদের সবার ভিত্তিটা অনেক মজবুত ছিল, পারিবারিক ভিত্তিটা। আমি এই জায়গায় একেবারে বলব যে খুবই ইউনিক একটা মানুষ। সো আ এটার একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে আমার বুয়েট। আমি এত বছর পরে ভেবে দেখলাম যে আমার ক্যারিয়ারে সবচাইতে বড় পজিটিভ সাইডটা কি? সেটা হচ্ছে আমার বুয়েটের অ্যাডমিশন টেস্টে ৫২তম হওয়া। যেটা দেখেন আমার ইন্টারমিডিয়েট এবং আমার ইন্টারমিডিয়েট পরে যে ৭ মাস, এই সময়কার অধ্যবসায়, পরিশ্রম, আমার মধ্যে একটা গোল ছিল। ওই সময় কিন্তু আমাদের থেকে ভালো রেজাল্ট করা অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, তারা পরীক্ষায় ভালো করতে পারেনি অ্যাডমিশন টেস্টে। এটার বড় কারণ ছিল তারা ওই সময়ে
খুব আড্ডাবাজিতে লিপ্ত হয়ে গিয়েছিল। আমাদের খুলনার একটা গ্রুপ অফ স্টুডেন্টস ছিল, দে আর ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। তারা ঢাকায় কোচিং করতে এসেছিল এবং ঢাকায় কোচিং করতে আসার পরে তাদের কাজ ছিল খালি আড্ডাবাজি করা, ফুর্তি করা, এবং পরে পরীক্ষায় খারাপ করার পরে তারা স্বীকার করেছে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। বাট আই ওয়াজ লাকি এনাফ, আমি খুলনায় ছিলাম। খুলনায় শুধু পড়ালেখার দিকে মনোযোগ দিতে পেরেছি, যার ফলে কিন্তু আজকে আমার ক্যারিয়ারে যে একটা মোটামুটি একটা অবস্থান, এটার অবস্থানটার 50%ও হতো না যদি আমি ওই সময় বুয়েটে চান্স না পেতাম। বাংলাদেশের অন্য যে কোনো ইউনিভার্সিটি যদি হতো, মানে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করছিলাম, আইবিএর কথা অবশ্যই বাদ দিব, কারণ আইবিএ নিয়ে আমি জানতামই না তখন, সরি টু সে। আমাদের সময় আমি আই ওয়াজ ফ্রম খুলনা, আই ডিডন্ট নো অ্যাবাউট আইবিএ, বিকজ আমাদের আইবিএ খুব সম্ভবত 93 ব্যাচ তাদের বিবিএ প্রথম শুরু হয়। বাট আমি শুনছিলাম যে একটা নাকি খুব কী যেন একটা ডিপার্টমেন্ট আসছে যে আইবিএ, কিন্তু ওটা তো শান্ত কমার্সের বিজনেস স্কুল, এর জন্য আই ডিডন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট। বাট আদার দ্যান দিস বুয়েট, আমি অন্য যে কোনো জায়গায় পড়লে আসলে আমার বর্তমানে যে অবস্থান তার 50% মনে হয় না অর্জন করতে পারতাম। সো তরুণদেরকে বলবো যে তোমাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে সময়। সো এই অন্যায়কারীর পিছে না, অন্যায়কে নিয়ে চিন্তা করা উচিত আমাদের সমাজে, যেটা নিয়ে আমরা মোটেও ভাবছি না। আমি মনে করি আমাদেরকে আলোচনা করা উচিত যে কোনগুলো অন্যায় এবং এই অন্যায়গুলো করা কেন খারাপ, করলে কি হয়, এগুলো নিয়ে আলোচনাটা করা উচিত। এই জন্য আমাদের দেশে ঘুরে ফিরে অন্যায়কারীরা আসছে একের পর এক, কিন্তু অন্যায় বন্ধ হচ্ছে না। তা আমাদের উচিত এই অন্যায়টা বন্ধ করা, এবং অন্যায় যদি বন্ধ করতে পারি, ন্যায় যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেদিন একটা আমি নাটক দেখলাম, খুব চমৎকার লেগেছে। ওই নাটকে ভাই বোর্ডে যে ছেলেটা এসেছে তাকে জিজ্ঞেস করেছে যে তোমার রেজাল্ট তো খুব খারাপ। ও বলছে রেজাল্টের সাথে যদি স্যালারির সম্পর্ক থাকতো তাহলে আমি ফার্স্ট হইতাম। আই লাভ দিস আই লাভ দিস অ্যান্সার। এবং আমি এটাই সবসময় বলতাম যে বাংলাদেশে একটা তরুণী আজকে আপনি চিন্তা করে দেখেন তো, সে ঠিকমতো ভালো করে পড়ালেখা শিখছে, পড়ালেখা জানছে, তার ভ্যালুটা কতটা, এই সমাজে কি আমরা সেই জায়গায় আসতে পেরেছি? আমাদের দেশে কি কর্পোরেট গভর্নেন্স বলে কিছু আছে? কোনো জায়গায় আছে? প্রাইভেট সেক্টরে পর্যন্ত নাই। চিন্তা করা যে হাউ হাউ ফানি, হাউ মানে কতটা দুঃখজনক যে কর্পোরেট সেক্টরে পর্যন্ত দলাদলি করে লোক নিয়োগ করা হয়, যেখানে যোগ্যতা দেখে না। অবশ্যই অন্য দেশেও আছে। হাব পোস্ট বলছে যে সারা পৃথিবীতে টপ লেভেলের পজিশনে 82% চাকরি হয়েছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। সেই নেটওয়ার্কটা কি খারাপ? নো, ওই নেটওয়ার্কিং মামা চাচা না, ওই নেটওয়ার্কিং মানে হচ্ছে আমি লিঙ্কডইন বা বিভিন্ন ধরনের জব প্ল্যাটফর্মের মাধ্যমে যাকে যোগ্য মনে করছি তাকে আমরা শর্টলিস্ট করে ডাকছি। এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আমাদের বাংলাদেশের মানুষ মনে করে নেটওয়ার্কিং মানে হচ্ছে মামা চাচা ভাই বোন। নো ওয়ে, এইগুলো অনেক কিছু আমরা কিন্তু ভুল জানি, ভুল শিখছি, ভুল শিখে বড় করছি। সো আমাদের উচিত, আমি সবাইকে জানাতে চাই যারা ইউটিউবের কন্টেন্ট বানাচ্ছেন, প্লিজ ভিউয়ের ব্যবসা বাদ দেন। তরুণীদেরকে আর বিভ্রাত করেন না। কিছুদিন পর পর একটা সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসতেছে, এই কাজ করছে, খারাপ কাজ করছে। ভাই খারাপ কাজ কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা একটা সেশন করতে পারি মিথ্যা বলা। বাংলাদেশের ফর্মার সেক্রেটারি আছে রাশেদ স্যার, উনি খুব চমৎকার কাজ করছেন, অর্পণ দর্পণের উনি ফাউন্ডার। উনি কিন্তু এই মিথ্যা কথা বলা এটা নিয়ে দারুণ কাজ করছে, মিথ্যা কথা যাতে আমরা বন্ধ করতে পারি। এবং ওনার সাথে কথা বলার পরে আমি আরও বেশি সচেতন হয়েছি, আরও বেশি বুঝতে পেরেছি যে আসলে এটা ইম্পর্ট্যান্ট। তো অন্যায়টা নিয়ে আমরা আমাদের দেশে জাগ্রত হই। অন্যায়কারীদেরকে নিয়ে অবশ্যই আলোচনা করব, বাট বেশি আলোচনা করা উচিত অন্যায়কে নিয়ে। এদেশে অন্যায়টা বন্ধ করা দরকার, ন্যায়ের প্রতিষ্ঠা করা দরকার। আর এই ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারলে সমাজ ভালো হবে, সমাজে ভালো মানুষরা ভালো চাকরি পাবে, ভালো পজিশনে যাওয়া শুরু করবে, এবং রাজনীতিতেও একটা মৌলিক ভালো পরিবর্তনের দিকে আমরা যাওয়া শুরু করব। তরুণীদেরকে একটাই পরামর্শ দেব, এই সময়টা আর ফিরে আসবে না। পড়ালেখা করার সবচাইতে ভালো সময় তোমার এই শিক্ষা জীবন। এরপরে চাকরি যখন করবা, বিয়ে করবা, বাচ্চা হবে, শ্বশুর শাশুড়ি, পরিবারের ছোট ভাই বোন, কাজিন, ভাইস্তা, ভাগ্নি, এই সব কিছু মিলে তখন একটা জিনিস আর করতে পারবো না, চাইলেও করতে পারবো, সেটা হচ্ছে পড়ালেখা করা। আর এই জানা বা শেখা এটা সবচাইতে বেশি আনন্দময় জিনিস মানুষের জীবনে। এবং এটা আমি যতটা এখন প্র্যাকটিস করে রাখতে পারবো, যতটা এগিয়ে যেতে পারবো, ততটাই আমি কিন্তু পরবর্তীতে এগিয়ে যেতে পারবো। আর পড়ালেখা করা এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। ইটস নট অ্যাবাউট এ ওয়ান ডে গেম, ইটস এ টেস্ট ম্যাচ সারা জীবনের জন্য। পড়ালেখা করার সক্ষমতা যদি অর্জন করে না রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তী জীবনে খুব ডিফিকাল্ট হবে। কেন বলি?
কারণ যারা পড়ালেখার প্রতি ভালোবাসা আছে, পড়ালেখা করতে পারে, জানে, যারা একটা প্র্যাকটিস করেছে, তারা কিন্তু ঝামেলার মধ্যে আমি যেমন আমি 15 মিনিট পাইলেও পড়তে পারি। আই ক্যান মেক ইট মিনিংফুল, ভ্যালুয়েবল। বাট যারা পড়ালেখা করার অভ্যাস নেই তারা কিন্তু অবশ্যই সেটা করতে পারবে না। সো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে বাংলাদেশ রাইজিং এবং এটা শেয়ার করবেন। যদি মনে করেন যেটা খুবই ভালো ছিল, ভ্যালুয়েবল হতে পারে অনেকের জন্য, প্লিজ শেয়ার করবেন। সো স্টে টিউন টু মাই চ্যানেল প্রফেসর এস.এম. আরিফুজ্জামান বাংলাদেশ রাইজিং থেকে। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।